475 476। আচ্ছা সোহান ভাই আপনি দিচ্ছেন আর দুর্জয় ভাই। ওকে সোহান ভাই আপনার ফাইলটা দেখি, আপনার ফাইলটা ভিউ যে ভিউইং এ অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, তবে পিএইচডি ফাইলটা আমাকে দেখতে হবে। অ্যাপ্রুভ ওটা আসলে টেক্সটের জন্য রেডি করছিলাম, যে আরো কিছু টেক্সট অ্যাড করা লাগবে কিনা একটু দেখেন। টেক্সট 31 অক্টোবর নাইট পার্টি। আচ্ছা টাইমটাও অ্যাড করতে পারেন। একটু 31 অক্টোবরে কত সময় হবে, যেমন সন্ধ্যা 12 PM, 12টা PM বা এরকম সম্ভবত কিছু এটা একটা রাতে দেখছিলাম হয়ে থাকে। বিকেল আরো দিকে। কয়েকটা ফ্ল্যাট দেখে আপনার যে বর্তমান যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেখে হ্যাঁ, অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে, কিন্তু টাইমটা অ্যাড করবেন। আরো কয়েকটা ডিজাইন দেখেন আপনি যে টাইমটা ওরা কি অ্যাড এর আগে করছে। একটা কর্পোরেট ফ্লায়ার আর কি অ্যাপ্রুভ করছিল, একটাই অ্যাপ্রুভ হয়েছে। ওকে আপনার কি অ্যাপ্রুভ হয়েছে? হ্যাঁ, পিক লিস্টে। ওকে ঠিক আছে, ওটার স্ক্রিনশট সহ আমাকে দিয়ে দিবেন। এটা অফিসে আমাকে প্রত্যেকবার ইনফর্ম করতে হয়। আপনি আপনার আচ্ছা, যেহেতু অ্যাপ্রুভ হয়েছে $5 আর্নিং, যাই হোক আপনাকে কংগ্রাচুলেশন। এখন এটাই হচ্ছে ফাইবারে কাজ না পেলে আমাদের তো বসে থাকার কোনো প্রয়োজন নেই। এটাই কংগ্রাচুলেশন আপনাকে। আমাকে স্ক্রিনশট সহ ইউজার নেম ওই ফ্ল্যায়ারটার লিঙ্কটা আমাকে দিয়ে দিন, বা এদিকে যে কারো যে কখনো অ্যাপ্রুভ হলে আমাকে লিঙ্ক সহ দিয়ে দিবেন। এটা অফিসকে আমাকে প্রতিনিয়ত ইনফর্ম করতেই হয়। আর এটাও আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। তাহলে একটু দিয়ে দেন, আমি একটু আমি দেখতাম যে এটা কিভাবে বানাইছেন। আচ্ছা শোন ভাই তাহলে আপনি গ্রুপে দিয়ে দেন, এদিকে সুবিধা হবে। ওটাই হ্যালোইনের। জি জি। আমার মনে হয় হ্যালোইনের তুলনায় হ্যালোইনের যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা দিলে আরো বেশি সুবিধা হবে। আমার অ্যাপ্রুভ ফাইল কিন্তু আপনাদের গ্রুপে আমি অলরেডি দিয়ে দিয়েছি। লাস্ট যেটা ডিজাইন আপনাদের করে দেখাইছিলাম ক্লাসের মধ্যে, ওই ফাইলটাও দিয়ে দিয়েছি, ওটাও অ্যাপ্রুভ হয়েছে এদিকে। ওকে, অ্যাপ্রুভ করাটা দিব নাকি এটা দিব? আচ্ছা এটা অ্যাপ্রুভ হওয়ার পরে মনে হয় নিলে বেশি ভালো হবে। আর কি দুর্জয় ভাই, অ্যাপ্রুভ হলে তাহলে বুঝতে পারতেছেন। আর যদি অ্যাপ্রুভ, জি ভাই। হ্যাঁ অ্যাপ্রুভ, আর এদিকে ওই ফাইলটা দেওয়ার আগে আমাকে দেখালে হয়তো ভালো হবে। আর আপনি যদি মনে করেন যে কনফার্ম কোনো সমস্যা নেই করতে পারেন। তারপরে এটা দেখেন একটু। জি ভাই দেখতেছি আমি। ডেস্কটপ, সর্বপ্রথম আসবে ভিউইং এর দিক থেকে। আসলে ডিজাইনটা কতটা ভালো দেখাচ্ছে ভিউইং এর দিক থেকে। ভিউইং যদি ঠিক হয় তারপর লেয়ার সাজানো বা অন্যান্য কিছুগুলো। আর হ্যালোইন যে হ্যাপি জি হ্যালোইন ভাই, লিখছেন, এটা একটু ভালোই লাগতেছে, কিন্তু মাঝখানে লেখাগুলো কেমন যেন সিম্পল টেক্সট হয়ে গেছে, ওই যে ডিজে, তারপরে ডিজে, এই লেখাগুলো কেমন যেন সিম্পল সিম্পল লাগতেছে এই কারণে। বুঝতে পারছি। আর প্রত্যেকটা টেক্সট এডিটেবল থাকতে হবে। আচ্ছা এটা একটা, আসলে বুঝতে পারছি, কিন্তু এই ধরনের বিজনেস কার্ডগুলো ভাই চলে না এখন। সিম্পল বলতে কি, জি ভাই, আমি একটা, সে একটা নেচার টাইপের একটা কোম্পানি, ঠিক আছে, সে এই ধরনের নার্সারি টাইপের একটা কোম্পানি, সে একটা কন্টেস্টে দিছে যে তার একটা বিজনেস কার্ড বানানোর জন্য। আপনি কন্টেস্ট একটু দেখেন। ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম, আপনি কি স্ক্রিন শেয়ার করবেন? জি না জি না, ওই ইসা আমি একটা লিঙ্ক দিছি, দেখেন ফ্রিল্যান্সারে লিঙ্ক। ওকে ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিছেন? ফেসবুকে ভাই, ফেসবুকে। ওকে ফেসবুকে আসছি। আর যদি ক্লায়েন্ট খুশি হয় তাহলে তো কোনো কথাই নেই, এটাই হচ্ছে কথা। এটা 12 মিনিট আগে ড্রাইভের, ক্লায়েন্ট যেমনটা চাইবে আমাদের তেমনটাই করতে হবে। আর এদিকে রিসেলার মার্কেট প্লেস এরা তো আবার স্ট্যান্ডার্ডনেসটা দেখবে। আচ্ছা জিপিপি এটা কোন দেশের কারেন্সি? জিবিপি, আচ্ছা ভাই সে একটা ফ্লায়ার অ্যাড করছে, ফ্লায়ারটা দেখেন, যে প্রথম যেটা আছে ওইটা একটু দেখেন।
লোড নিতে এত সময় নিচ্ছে। ওকে, বুঝতে পারছি। আসলে এখানে কি দেখেন, ইমেজের উপর মেইনলি টেক্সটগুলো থাকলেও এটা শেপ দিয়ে দেওয়া হয়। আর এটা দেখলাম, এটা ফ্ল্যাটটা তো ভাই ভালো লাগতেছে নিচ থেকে যেটা আছে। আপনি কি এই ফ্ল্যাটটাকে অনুসরণ করছিলেন নাকি অনেকটা? জি জি ভাই, এরা এখানে অনেক বিষয়টা কিছু কি আমি দেখেন, এখানে দেখেন আপনার টেক্সটগুলো কোথায়, ইমেজের মধ্যে। টেক্সটগুলো হচ্ছে ইমেজের মধ্যে টেক্সটগুলো, আর এখানে দেখেন ইমেজের মধ্যে কিন্তু টেক্সটগুলো নাই, যার কারণে জি এখানে। ভাই, ওটা তো প্রায় সেই হিসাবে দিয়েছে, কিন্তু আমি জি জি বিশেষ করে এতটুকু মাঝখানে পারতেছিলাম না, তাই জি। চিন্তা ভাবনা করে পাইনি। আচ্ছা যাই হোক, আপনি এগুলোর মধ্যে শেপ নিয়ে বা এদিক থেকে ইমেজ দিতে পারেন, কিংবা এদিক থেকে সরাসরি এটা ততটা লেখাটা স্পষ্ট বা এগুলো ততটা আসতেছে না। আর আমি এই কন্টেস্টটা করেছি হ্যাঁ, বিজনেস। ওকে। আর কারো কি কোনো কি মতামত আছে বাইরে বিজনেস কার্ডগুলো সম্পর্কে? যে কেউ থাকলে মতামত দিতে পারেন যে এটা করলে আরো ভালো হইতো। ওকে ঠিক আছে, তাহলে ভাই আমি এটা ক্লোজ করতেছি। ওকে ভাই। টুটুল ভাই, জি ভাই। গ্রাফিক্স রিভার কি আগের মতো আছে? আর যদি গ্রাফিক কোনো বিজনেস কার্ড আপলোড করতে চাই? গ্রাফিক রিভার বলতে কি ভাই, গ্রাফিক রিভার করতে পারেন, গ্রাফিক রিভারও এখনো মনে হয় বিজনেস কার্ড নেয় না। আসলে গ্রাফিক রিভারের মার্কেট ডাউন খাই গেছে এখন, তেমন আর বিক্রি নাই, যার কারণে মানুষ সবাই ফ্রি পিকের দিকে দৌড়াচ্ছে। ফ্রি পিকে এখন নাম্বার ওয়ানে চলে আসছে। আপনি চাইলে করতে, বিজনেস কার্ড যদি খুব ভালো হয় তাহলে নিতে পারে, হ্যাঁ, যদি খুব ভালো ডিজাইন হয়, তাছাড়া নিচ্ছে না। মানে যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি বিক্রি হয়? হ্যাঁ, খুব ভালো হলে অ্যাপ্রুভ করতে পারে। আর যেভাবে আচ্ছা, আপনাদের আমি লেয়ার সাজানোগুলো দেখাইছি সেভাবেই গ্রাফিক রিভারের লেয়ার সাজান, কোনো সমস্যা নেই। তবে কোনো ক্রমে 6 ফিটের নিচে আসবেন না, এটা হচ্ছে গ্রাফিক রিভারের নিয়ম অনুযায়ী। টেক্সট কোনো ক্রমে 6 ফিটের নিচে যাওয়া যাবে না গ্রাফিক রিভারের নিয়ম অনুযায়ী। আর একটু 75-এর রিলোড দিয়ে দিই। আচ্ছা দুর্জয় ভাই, আর কে দুর্জয় ভাই? জি ভাই। আচ্ছা, আপনি হ্যালোউইনের যে ফ্ল্যাট চাচ্ছিলেন তাই তো, তাই না? এই যে দেখেন, আপনার তো পিক বেসটি কি এখন তৈরি করছেন আপনি? জি ভাই, আমার তো ওই যে একটা রিজেক্ট হয়ে গেল। হ্যাঁ। আমার তো একটা ফাইল রিজেক্ট হলো না, ও আর হ্যাঁ হ্যাঁ, আমার বুঝতে অ্যাকাউন্ট পারছি। আছে। তাহলে দেখেন ওই যে আর এস এম সোহান ভাই তুলনায় আপনি দেখেন এখান থেকেই তো ডাউনলোড করতে পারতেছেন। হ্যালোইন দিয়ে সার্চ করলাম, আমি তো প্রতিদিন একটা করে ফ্রি ডাউনলোড করতে পারবো। আমি তো যেমন এই যে যেটা আছে, যেমন এই ফ্ল্যাটটা দেখেন, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আই থিঙ্ক এগুলাও যেগুলো প্রিমিয়াম আছে কোনোটা কোনোটা ডাউনলোড হয় আবার। এখান থেকে যে কোনো একটা ফ্ল্যাট আপনি ডাউনলোড করে চেকিং করতে পারেন। ওকে ভাই, চেক করবো না। যেমন এইটা আমি একটু ডাউনলোড দিয়ে দেখি কি অবস্থা, বা সবার দিক থেকে দেখি কিভাবে করছে, তাহলে সুবিধা হবে। যে এবার তো, ওদের আবার কিছু কিছুটা ইলাস্ট্রেটরে করা থাকে। হ্যাঁ ইলাস্ট্রেটর থেকে শেপগুলো করে নিয়ে আসো। ও আমি তো চেকিং এ করলাম না। হ্যাঁ, পিসি দেখা পেয়েছি কিন্তু ফাইল ডাউনলোড করে দেখি ইলাস্ট্রেটর। এই জন্য এই যে দেখেন, আমারও চেকিং এর দরকার ছিল। এই যে ফিল্টার থেকে এখানে ফটোশপ করে দিতে হবে। ফিল্টার থেকে ফটোশপ করে দিবেন, তাহলে শুধুমাত্র ফটোশপের গুলাই আসবে। যেমন এখানে এই যে ফ্রি ডিজাইন গুলো আছে, এখানে আপনি যে বিষয়ে ডিজাইন করতেছেন, লেয়ার সাজানো বা এগুলো নিয়ে যখনই সন্দেহ আসবে তখনই আপনি একটা ডাউনলোড করে নিয়ে নিলেন, তাহলে আপনার সন্দেহ বা এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। সমস্যা নেই, ওটা ফটোশপেরই ফাইল ছিল। আর প্রবলেম বিষয় যেটা হচ্ছে পোস্টার যখন ডিজাইন করতে গেলাম যে ওই রেশিও অনুযায়ী পিক বেস্টের যে একটা পিভিউ ফাইল হয় না সেটার সাথে মিলে না। হুম। 11 বাই সেক্ষেত্রে নতুন ডিজাইন করুন। পিক কিসের জন্য করছিলেন জানি বললেন? পিক বেস্ট একটা পোস্টার আর কি দেখতে চাইছিলাম। ও ওই অনুযায়ী আসলে সাইজ অনুযায়ী নিতে গেলে আর কি। পোস্টারও আপনি A4 ফ্ল্যারও করে দিতে পারেন। A4 ফ্ল্যারও পোস্টার হয়, তারপর হচ্ছে লিগ্যাল পেজও পোস্টার হয়।
ওকে, লেয়ার সাজানোগুলো দেখি। কিন্তু অনেক লেয়ার নিয়ে কাজ করছে আর কি। এক কথা, যে কোনো ডিজাইন করেন না, অনেকগুলো লেয়ার বা সিম্পলনেসটা থাকা যাবে না, যে জিনিসের ডিজাইনটা সহজে করতে পারবে না। এগুলাও শেপ দিয়ে করছে, দেখছেন? এটাও দেখেন, এটাও শেপ দিয়ে করা। এটা টুডু ভাই, জি ভাই। এই শেপগুলো মানে এই ডিজাইনগুলো তো সব প্রিন্ট আইটেম, তাই না? হ্যাঁ, প্রিন্ট আইটেম। এগুলোতে ব্লেড নিতে হবে? হ্যাঁ জি ভাই, প্রিন্ট আইটেমে তো ব্লিড নিতেই হবে। এই যে ব্লিড আমি নিছেন একটা ইনি। ফ্লায়ার ওই দিন ডাউনলোড করতে, পরে দেখি ওদের ব্লেড নাই, তো আমি একটু কনফিউজ হয়েছিলাম। যেমন এটাতে ভাই যে ব্লিডের জায়গায় লিখে দিছে পিঙ্ক মার্ক, যে নিচে ব্লিড আছে। আমি একটা পাইছিলাম যে বিলিট নাই, এগুলা এগুলা কেমন সম্ভব? দেখেন ভাই, পিক বেস হয়তো নতুন মার্কেট প্লেস, এই জন্য স্ট্যান্ডার্ড ফ্লো করতেছে না এখন। দেখেন অনেকেরই ফাইল রিজেক্ট করে দিচ্ছে, আর এদিকে গ্রাফিক ডিভার বা এগুলো তো হলে সব রিজেক্ট করে দিত। পিক বেস হচ্ছে যেহেতু নতুন মার্কেট প্লেস, এরা অনেককে চান্স দিয়ে দিচ্ছে, এই জন্য আপনাদের পিক বেসটাও প্রথমে নিয়ে আসা। একটা সিমিলার যে সমস্যা, এই এই জিনিসটা নাকি অনেক ধরনের ধরা পড়ছে যে বেশিরভাগই সিমিলার আসে। হ্যাঁ জি ভাই, সিমিলার আসতেছে এখন। আগে আগে কিছু ডিজাইন আসছে না, এখন বিষয়টা ডিজাইনের ক্ষেত্রেও এমন হয়ে গেছে, এত ডিজাইনার বা একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন করতে করতে দেখবেন যে কোথাও না কোথাও আপনি না চাইলেও অনেক সময় মিলেই যাচ্ছে ডিজাইনগুলো। আর গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম বাইরে থেকে, পিকবেস্ট অফিসিয়াল গ্রুপে, তারা বর্তমান কি ধরনের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে সে বিষয়ে একটা পোস্ট দিয়ে দিছে, যে কি ধরনের ডিজাইনগুলো বর্তমান পিকবেস্ট সহজে অ্যাপ্রুভ করবে। আপনি কি পোস্টটা দেখছিলেন? ওকে, ওগুলা দিয়ে নিতে পারেন। আর এখানে ডিজাইনটা দেখেন, এই যে লাইটগুলো প্রত্যেকটা এগুলো ব্রাশ টুল দিয়ে করা হয়েছে। এই যে লাইটিং গুলো অন করতেছে, দেখেন লাইটগুলো চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে করা। ব্রাশ টুলের ওই যে ইন্টারনেট থেকে লাইটের ব্রাশ ডাউনলোড করে নেবেন, ফ্রি একটা লেয়ার নেবেন, ক্লিক করার সাথে লাইটের মতো একটা আলো চলে আসবে। যেমন কি জানি বলতে, ফায়ারের ব্রাশগুলো দেখাইছিলাম আপনাদের, এই লাইটের ব্রাশগুলো লাইটের ব্রাশ দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে মেইন টাইটেল। খুব সুন্দর করে ফাইলটা সাজাইছেন, এই যে কালারগুলো আবার মার্কও করে দিয়েছেন। আবার টাইটেলগুলো দেখেন, এগুলো হচ্ছে এডিটেবল টাইটেল। এডিটেবল টাইটেল ছাড়াও অ্যাপ্রুভ হয় না সাধারণত। যে টাইটেল আমি এখন হ্যালোইনে যদি শুধু অন্য কিছু লিখি, যা লিখতেছি দেখেন, এটা আবার এই যে মিডল লাইনও ঠিকঠাক আছে, পুরোটাই পারফেক্ট। ওই ফন্টটা যদি আমরা কপি করি, ফন্ট কপি বলতে কি, এই ফন্টটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেন, ফ্রি ফন্ট তো এটা, ফ্রি ফন্ট ছাড়া এগুলাতে ব্যবহার করতে পারবেন না, ডাউনলোড করে নেন। যেমন আমার এটা ইনস্টল করা নাই, এই জন্য এইভাবে আসতেছে। না সেটা বলি নাই, যেমন আমরা একটা নামাইলাম, নামাই আমরা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করলাম, কিন্তু ফন্টটা এটা রাখলাম, তাতে তো সমস্যা নেই। না না, ফন্ট আপনি এটাই রাখতে পারেন, সমস্যা নেই। ডিজাইনটা তাহলে এটা ডিজাইনটা আসেন প্রত্যেকটা, যেমন ইনফরমেশন, পুরো ইনফরমেশনগুলো এখানে ঢুকাই দিয়ে দিছে। আর এগুলো হতে হবে এডিটেবল। যাক, ডিজাইনটা খুবই সুন্দর করছে, পিএইচডি ফাইলটাও দেখা হয়ে গেল। সরি। আই থিঙ্ক যাদের মনে হবে কোনো ডিজাইন কঠিন মনে হচ্ছে, কিভাবে লেয়ার সাজাচ্ছে, আপনারা চলে আসবেন, একটা যে কোনো ফাইল ডাউনলোড করে নিয়ে নেবেন। আর এদিক থেকে বিজনেস কার্ড ফ্লায়ার আপনারা তৈরি করতে থাকেন, এবং যদি আমাকে দেখানোর প্রয়োজন মনে করেন তাহলে দেখাতে পারেন অবশ্যই। তাহলে আজকের ক্লাস টুতে যেসব বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে, আচ্ছা ক্লিক দিয়ে দিছি, এই বিষয়গুলো শিখবো। ফিল, স্ট্রোক, অবজেক্ট, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়াইন্ড টুল, ল্যাসো টুল, কপি পেস্ট, আপ ডাউন, লক আনলক, গ্রুপ, অ্যারেঞ্জ। এটা সিম্পলি আমি আজকে টপিকসের একটা বাইরে একটা কথা বললি, কোনটা, মানে আপনি যে টপিকস গুলো আজকে রাখছেন এটার বাইরে একটা টপিক আছে, ওইটা একটু বলবো, আমার একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব আমি। তাহলে এই টপিক, জি ওকে ঠিক আছে, আমি শেষের দিকে আপু, এটা দেখানোর পরে শেষের দিকে, ঠিক আছে। ইলাস্ট্রেটরে জি, ক্লিপিং মার্কসটা ব্যাক করছে, একটু প্রবলেম হচ্ছে, একটু দেখে দিলে একটু ভালো ক্লিপিং হতো। মার্কসের ক্ষেত্রে কি হয়, শেপটা আমাদের উপরে হয়, শেপ উপরে হয়, ইমেজ নিচে হয়। আর ফটোশপের ক্ষেত্রে ইমেজ আপনার, যেমন
কোনটা আনবো? যেমন এটা আমি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিলাম এখানে। আমি এখান থেকে এটা এমবেড করে দিই। নিয়ে নিলাম সবগুলাকে ধরে রাইট বাটন করে মেক ক্লিপিং মাস্ক। এই হচ্ছে ক্লিপিং মাস্ক। তাহলে হচ্ছে দেখেন ফটোশপের ক্ষেত্রে আপনার ক্লিপিং মাস্কটা শেপ হয় নিচে, ইমেজ হয় উপরে, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শেপ হবে উপরে, ইমেজ হবে নিচে। তাহলে এই যে এই শেপটার সাথে আমি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি, তাহলে ওনার ফেসটা শুধু ক্লিপিং মাস্ক করব। তাহলে এই ফেজের জায়গায় রাখলেন যেভাবে ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন, এই সব দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমি তো এইভাবেও দেখছিলাম কিন্তু তখন হয়নি, এখন একটু দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাসের শেষে এটা দেখিয়েন, আই থিঙ্ক হয়ে যাবে। ওটা হচ্ছে ক্লিপিং মাস্ক এটার জন্য। তাহলে ফিল, স্ট্রোক এন্ড অবজেক্ট এটা দিয়ে শুরু করি, এরপরে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অন্যান্যগুলো আস্তে আস্তে করে এটার ভিতরেই থাকবে। তাহলে প্রথমে আসি ফিল অ্যান্ড অবজেক্ট। জিনিসটা আমরা অলরেডি জানি, কিন্তু ইলাস্ট্রেটর পুরা ইলাস্ট্রেটরেই আমাদের ফিল অ্যান্ড অবজেক্ট নিয়েই কিন্তু কাজ করে। তাহলে এখান থেকে একটা শেপ নিলাম আমি। তাহলে দেখেন এই শেপটার মধ্যে ভিতরের যে কালারটা হচ্ছে সেটা হচ্ছে ফিল। তাহলে ফিল কালারটা আমি এখানে রেড কালার দিচ্ছি, আর বাইরের যে কালারটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক অলরেডি 1 আছে, বাড়ায় দিচ্ছি। আমরা ফটোশপে যেমনটা দেখছিলাম ফিল অ্যান্ড স্ট্রোক ঠিক তেমনটাই, কিন্তু ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটর ফিল অ্যান্ড স্ট্রোক কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেননা পুরো ফটোশপটাই আপনার ফিল অ্যান্ড স্ট্রোক এবং পাথ এই তিনটা নিয়েই কাজ করে। তাহলে পুরো ফটোশপ। হ্যাঁ, আমার একটা কথা ছিল, আমি একটু বলবো। আপু প্রবলেমগুলো শেষের দিকে নেই না হয়। প্রবলেম ওই যে আপনি যে বলেছেন যে কাজগুলো করেছি ওটা আপনাকে বলতে, ওটা কি আমি লিখে ইয়ে করবো না মুখে বলে দিলেই হয়ে যাবে সেটা আর কি? কাজগুলো করেছি বলতে কোনটা কাজ? ওই যে অনলাইনে যে কাজগুলো করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আপু, যদি যদি আপনি কাজের কোনো স্ক্রিনশট থাকে সেক্ষেত্রে আমাকে দিয়ে দিতে পারেন এটা। আর এক্ষেত্রে অফিস থেকে আপনাদের ফোন দেওয়া হতে পারে আসলে আপনি অরিজিনালি আর্ন করছেন কিনা এইটাই। আচ্ছা ভাই ঠিক আছে। একটা স্ক্রিনশট আপু দিয়ে দেন, যেহেতু আপনারটা মনে হয় আমি পাইনি। যত দ্রুত আপডেট করবো তত ভালো হবে। না আমার তো মনে করেন ওটা ফোনে বলা হয়েছে, আমার ওকে, এরকম জ্ঞান নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ঠিক আছে আপু, যেটা কাজ করছেন বা এই দিক থেকে ওটা স্ক্রিনশট, যে কাজটা করছেন ওই ফাইলটা দিলে আমাকে হয়ে যাবে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আসি এখানে আমি ফিল অ্যান্ড স্ট্রোক। তাহলে আমরা অলরেডি জানি যে ভিতরের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে ফিল, এবং বাইরের যে বর্ডারটা দেখতেছি সেটাকে বলা হচ্ছে স্ট্রোক। একটু আগে যেটা বললাম আর কি, পুরা ইলাস্ট্রেটর কিন্তু ফিল অ্যান্ড স্ট্রোক সব সময় থাকে, যেটা আমাদের ফটোশপের ক্ষেত্রে ছিল না। আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেখানেই যান না কেন ফিল স্ট্রোক আপনার সাথে লেগে থাকবে, তার সাথে হচ্ছে পাথ। তাহলে দেখেন এটার মধ্যে দেখি যে বাইরের দিকে স্ট্রোক আছে, ভিতরের দিকে ফিল আছে, আর তার সাথে এই যে একটা পাথ আছে ভিতর দিক থেকে পাথ। আর অবজেক্ট কোনটা? এই যে একটা শেপ নিচ্ছে এটা একটা অবজেক্ট, এখানে আরেকটা শেপ নিলাম এটাও একটা অবজেক্ট। তাহলে প্রত্যেকটাই যেটা আপনি এক একটা করে শেপ বা অন্য কিছু যাই কিছু নিচ্ছেন না কেন, এইটা প্রত্যেকটাই এক একটা করে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি আপনাকে সিলেক্ট করতে বলি, তাহলে অবজেক্টের আর যাবতীয় কাজগুলো আপনি এটার এই অবজেক্টের ভিতরে পাবেন। এ হচ্ছে অবজেক্টের যাবতীয় সেটিং বা অন্যান্য বিষয়গুলো উপর থেকে অবজেক্টের যে অপশন আছে এখান থেকে দেখেন। অনেক ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ এগুলো কিন্তু অ্যাক্টিভ না। যখনই একটা অবজেক্টে সিলেক্ট করতেছি তখন দেখেন ট্রান্সফর্ম, অ্যাক্টিভ, এগুলো কিন্তু অ্যারেঞ্জ এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এগুলাকে এক একটাকে বলা হয় অবজেক্ট। আর ভিতরের যে কালারটা দেখতেছি সেটা হচ্ছে ফিল, বাইরে যেটা হচ্ছে স্ট্রোক। এটা আবার পরিচয় করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে যেখানেই যান না কেন সবসময় এটা আপনার পিছনে লেগেই থাকবে। এবার তাহলে আমরা চলে আসি ডাইরেক্ট সিলেকশন টুলের কাছে। ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে আপনার এখান থেকে দেখেন এই যে এখানে লেখা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে এ। আর ফটোশপে ডাইরেক্ট সিলেকশন টুল ছিল নিচের দিকে। ফটোশপের ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি ছিল কেউ বলতে পারবেন? স্মরণ আছে কারো? যা ফটোশপের ডাইরেক্ট সিলেকশন টুল তারও শর্টকাট কিন্তু ওই এই ছিল। তাহলে ফটোশপের যেভাবে ডাইরেক্ট সিলেকশন টুল এখানেও ঠিক সিমিলার ভাবে কাজ করে, কিন্তু এখানে ডাইরেক্ট সিলেকশন টুল খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সিলেকশন টুলের নিচেই কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলটা দেওয়া হয়েছে, নিচের দিকে রাখা হয়নি। এটা সব সময় আমাদের লাগেই। তাহলে এখান থেকে আমি ডিফল্ট ভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি, একটা শেপ নিলাম। তাহলে যখন আমরা এখান থেকে সিলেকশন টুলে আসতেছি সাইডে কিন্তু আমরা বাউন্ডিং বক্স এবং রিসাইজ বক্স দেখতে পাচ্ছি, কিন্তু যখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন আইকনগুলো দেখতে অনেক রকম,
তখন আপনি এদিকের যাবতীয় অপশনগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে রিসাইজ বক্সটা নেই। যেমন সিলেকশন টুল দিয়েও আমরা মুভ করতে পারতেছি, কিন্তু রিসাইজের যে সাইডের দিকে বা রোটেট করার অপশনগুলো আমরা পাচ্ছি না। কিন্তু এটার যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট বা কর্নার বরাবর নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন এখান থেকে আমি সিলেকশন করলাম, এটা আমি রিসাইজ করতে পারতেছি ঠিকই, আমি চাচ্ছি যে শুধু এই পাশের কর্নারটা রাউন্ড হবে, বাকিগুলো হবে না। কিন্তু দেখেন আমি যখন এটা রাউন্ড করতেছি সবগুলো একসাথে রাউন্ড হয়ে যাচ্ছে, সবগুলাই একসাথে রাউন্ড হয়ে যাচ্ছে, যতগুলো করতে আছে সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটা অল্টার চেপে এখানে একটা কপি করে রাখলাম। এবার যখন ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, আপনি চাইলে মার্ক করে করতে পারবেন। আমি এতটুকু সিলেকশন করলাম, তার মানে দেখেন শুধু এই কর্নারটাই আপনার রাউন্ডেড হচ্ছে, শুধুমাত্র এই কর্নারটাই রাউন্ডেড করতে পারতেছি। সিঙ্গেল ভাই এটা বাইরে রাখলাম, এটার একটা কপি নিলাম। আপনি যদি এখন চান যে দুটাই একসঙ্গে রাউন্ডেড করবেন, তাহলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে দুটাই আমি সিলেকশন করলাম এবং মার্ক ধরে এই পাশ থেকে ছোট করে দিলাম, পুরো একটা জানালার মতো আমরা তৈরি করে ফেললাম। এখান থেকে শেপের বিভিন্ন শেপের আকার আকৃতি তৈরি করতে পারি। তারপর আবার এটা অল্টার চেপে আরেকটা নিলাম। এখন আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র মুভও করতে পারি। আবার দুটো সিলেকশন করলাম, সিলেক্ট করার পরে এই যে এই পাশ থেকে এটা সাইডে মুভ করতে পারতেছি। এই পাশ থেকে যে পাশে ইচ্ছা আপনি সে পাশেই মুভ করতে পারবেন, নিচের দিকে আনার ইচ্ছা নিচের দিকে আনতে পারবেন, ইচ্ছা মতো শেপকে মডিফাই করতে পারতেছি। তো মডিফাইটা কোথায় করতে পারতেছি দেখেন, মডিফাই গুলো সবসময় পয়েন্টের জায়গায় হচ্ছে, এই মিডিলের জায়গায় কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না। অর্থাৎ আমরা যদি শরীরের দিকে আমাদের শরীরের দিক থেকে উদাহরণ দিতে চাই, তাহলে হাতের যেমন আমাদের হাতের যে জয়েন্ট আছে ঠিক জয়েন্ট হচ্ছে এটা, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর শব্দের অর্থ হচ্ছে নোঙর, অ্যাঙ্কর শব্দের বাংলা শব্দ হচ্ছে নোঙর, অর্থাৎ নৌকার যে নোঙর থাকে সেই নোঙরের কথাই বলা হয়েছে। কেননা এটা একটা নোঙরটা আপনাকে আটকা রাখতেছে, নৌকাকে যেমন থামিয়ে রাখে ঠিক এখানেও একটা জয়েন্টের মাধ্যমে এখানে থামিয়ে রাখতেছে, এই জন্য মূলত এটা অ্যাঙ্কর পয়েন্ট বলা হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে নোঙর। আর এপাশে যেটা আছে এটা হচ্ছে পাত, পাত শব্দের বাংলা অর্থ হচ্ছে পথ, অর্থাৎ এইবার এই পথ বরাবর চলতেছে এটাকে বলা হচ্ছে এই জন্য পাত। তাহলে এটা দিয়ে যেমন আমরা এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করলাম, শুধুমাত্র যেগুলো পয়েন্ট আছে সেখানে শুধু মডিফাই করতে পারেন। তারপর আবার অল্টার চেপে আরেকটা ক্লিক নিলাম, মডিফাই গুলো দেখাচ্ছি। তারপর এই কর্নারটাকে ধরে এটাকে ধরে আমি এই যে ভিতরের দিকে দিয়ে দিলাম, তাহলে দেখেন আরেকটা আবার জিনিস আমরা আরেকভাবে এটা মডিফাই করতে পারতেছি। এভাবে ইচ্ছা মতো বিভিন্ন শেপের মডিফাই গুলো আমরা এই টুল দিয়ে করতে পারি। ঠিক সিমিলার উদাহরণস্বরূপ যেমন আমরা ফটোশপে ডিম তৈরি করছিলাম, তারপরে আমের তৈরি করছিলাম, ওগুলাও কিন্তু ওই অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও তৈরি করছিলাম, এখানেও তৈরি করা যায় আরো সহজে। আস্তে আস্তে আমরা কঠিন শেপের দিকে যাব। যেমন ডিমের জন্য সিম্পল ভাবে একটা ডিমের মতো সাইজ নিলাম, এখন মধ্যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতেছি। আমি এখান থেকে মধ্যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে নিচের দিকে হালকা ডাউন করে দিলাম, তাহলে অলরেডি ডিমের যে শেপ সেটাও কিন্তু চলে আসছে। আর কিবোর্ডে শর্টকাটটা অন করে দিই, কি চাপতেছে বাটনগুলো দেখতে পাবেন। সিম্পল, এটাও কিন্তু ওই সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েই করছি। তারপরে আবার আসি, আরেকটা জিনিস লক্ষ্য করছেন আমি আর্টবোর্ডের বাইরে জিনিসগুলো রাখতেছি, ফটোশপ এইভাবে রাখা যাইতো না, বিশাল পেজ, কত বড় পেজ দরকার আপনার। তারপরে এবার ঠিক আমের বিষয়টাও অনেকটা সেম নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল থেকে উপর থেকে এই পয়েন্টটা একটু বড় করে দিই, তারপর এই পয়েন্ট থেকে এটা এই পাশে ঘুরাই দিলাম, হালকা একটু ভিতরে ঢুকাই দিলাম, আর এখান থেকে এই পয়েন্টটাকেও আপনি একটু উপরে করে দিতে পারেন সিম্পল ভাবে, তাহলে এটাও একটা আরেকটু মানে এটা ভিতরে ঢুকালে ভালো হতো। তো সিম্পল ভাবে আমের শেপটা আমরা খুব সহজে এই ডিরেকশন সিলেকশন টুলের মাধ্যমে আমরা তৈরি করতে পারতেছি। তাছাড়া আরো কিছু জিনিস তৈরি করি, নিলাম, পরবর্তীতে এটার দিক থেকে অন্য বিষয়গুলোতে আসতেছে। এখান থেকে একটা টুল আছে লাইন টুলের, এখান থেকেই আর্ক টুল, আর্ক টুল সম্পর্কে ডিটেলস বলবো। এটা হচ্ছে একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ আর্ক টুল। তাহলে সিম্পল ভাবে আপাতত এখান থেকে এটা আমি করি, রাখলাম। এবার এখান থেকে একটা বৃত্ত নিয়ে জুম করতেছি। আমরা জানি ইলাস্ট্রেটর আমরা যতই জুম করি না কেন এটা কখনো ফেটে যাবে না, সিম্পল ভাবে তৈরি হয়ে গেল। এটা আমি এখন কপি গ্রুপ করব। তাহলে দেখেন এই যে গ্রুপের বিষয়টা, যেমন এই যে এখানে গ্রুপের বিষয়টা আসছে, এই যে গ্রুপ,
এখান থেকে কাজ করতে করতে অন্যান্য বিষয়গুলো দেখবো কাজ করতে করতে। তাহলে ফটোশপের মতো আমরা ফটোশপে যেমন গ্রুপ করতাম সেম এখানে গ্রুপ করা যায়। পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি চাপলেই সেটা গ্রুপ হয়ে যাবে। যেমন এটা এখন সরাচ্ছি একসঙ্গে পুরোটা সরে যাচ্ছে। তাহলে গ্রুপ করার জন্য এক হচ্ছে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপের জন্য শর্টকাট। এবার রাইট বাটন ক্লিক করে এখানে আপনি একটা লেখা পাবেন গ্রুপ, রাইট বাটন ক্লিক করলাম এই যে গ্রুপ, রাইট বাটন ক্লিক করেও আপনি গ্রুপ করতে পারেন, কিংবা এখান থেকে সিলেক্ট করে যেহেতু এটা অবজেক্টের কাজ এই জন্য অবজেক্ট থেকে এই যে গ্রুপ, এখানে গ্রুপ করলেই গ্রুপ হয়ে যাবে। তাহলে গ্রুপ করার অলরেডি 3টা প্রসেস আমরা দেখছি। আর লেয়ার থেকে এই দিক থেকে লেয়ারের তো আমাদের প্রয়োজন নাই, এই জন্য লেয়ারটাও রাখতেছি না, এটা আপাতত অফ করে দিই, জায়গাও বেশি খাচ্ছে। লেয়ারের কোনো প্রয়োজনই নাই, সরাসরি এইভাবে আমরা কাজগুলো করতে পারি। তাহলে সিম্পল ভাবে এটা কি গ্রুপ করা হয়েছে আমার? হ্যাঁ গ্রুপ করা হয়েছে। তাহলে আমরা এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটা আমি অল্টার চেপে একটা এই পাশে কপি নিলাম, সিম্পল ভাবে অল্টার চেপে কপি করলাম, এই পাশে এটা ঘুরাই দিলাম, এই পাশে এটা আরেকটা কপি নিলাম, এটাও এই পাশে ঘুরাই দিলাম। এখন এটা কাছ থেকে এটা মিলাই দিই, এটার কাছ থেকে এটা মিলাই দিই, সাইড থেকে আচ্ছা কাছাকাছি রাখলাম। যেমন পিছনের যে ফলটা আছে অর্থাৎ আঙুল ফল হিসাবে ধরে নিই, পিছনের যে ফলটা আছে এটা আমি উপরে নিয়ে আসতে যাচ্ছি, পিছনের যে ফলটা আছে আমি উপরে নিয়ে আসতেছি। ফটোশপের ক্ষেত্রে আমরা কি করতাম, লেয়ারটাকে নিচ থেকে উপরে টেনে ছেড়ে দিলে সেটা উপরে চলে আসতো, নিচ থেকে লেয়ারটাকে উপরে টেনে দিলে উপরে চলে আসতো, কিন্তু এখানে তো লেয়ার নেই, আমরা কিভাবে আনবো? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় আমরা ব্যবহার করতেই থাকবো। লেয়ারের মতো বিষয়টাই কিন্তু এখানে চলে আসতেছে, উপরে কিভাবে আনবো? দেখেন উপরে আনার শর্টকাট সহ প্রত্যেকটা জিনিসে দেখাচ্ছি। এটা যেই জিনিসটা আমরা উপরে আনতে যাচ্ছি সেই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, অ্যারেঞ্জ যদি ব্রিং টু ফন্ট করে দেন, এটার উপরে যতগুলো আপনার অবজেক্ট আছে, যতগুলো অবজেক্ট আছে 100 150 যতগুলো হোক সবার উপরে চলে আসবে। ব্রিং টু ফন্ট যেমন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট করে দিলাম, তাহলে দেখেন দুটার উপরেই কিন্তু চলে আসছে। আগে দেখি সবার উপরে আছে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা কিন্তু সবার নিচে ছিল। তাহলে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিলে যত লেয়ার আছে সব লেয়ারের উপরে চলে আসবে, এটা হচ্ছে ব্রিং টু ফন্ট। আর যদি আপনি একটা একটা করে অবজেক্টের উপরে আনতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, তাহলে একটা উপরে উঠবে, তার মানে এটার উপরে উঠছে। আবার যদি আরেকবার উপরে আনতে চাই রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, তাহলে উপরে চলে আসছে। ঠিক একই ভাবে আপনি যদি এটাকে পিছনে নিয়ে যেতে চান, পিছন দিকে নিয়ে যেতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ব্যাকওয়ার্ড, অর্থাৎ একবার শুধু একটা অবজেক্টের পিছনে যাবে, শুধু একটা অবজেক্টের পিছনে গেল। আর যদি একেবারে পিছনে নিয়ে যেতে চান তাহলে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক, একেবারে পিছনে চলে যাবে। আর এটা শর্টকাটগুলো সাইডে দেওয়া আছে, শর্টকাটগুলো আমরা ফটোশপে যেভাবে লেয়ার আপডাউন করছিলাম সেটাই। আপনি যদি কন্ট্রোল চেপে একবার থার্ড ব্র্যাকেট চাপেন তাহলে একবার উপরে উঠবে, আর যদি কন্ট্রোল শিফট চেপে চাপেন তাহলে একবারই উপরে চলে আসবে। তাহলে দুই ভাবে শিখলাম, একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে একটা শর্টকাট, আর একটা হচ্ছে অবজেক্ট থেকে এই যে অ্যারেঞ্জ, বাকিবার সব একই রকম। এটা কি কেউ কারো যারা নতুন বিশেষ করে ইলাস্ট্রেটরে তাদের ক্ষেত্রে কারো বোঝার সমস্যা হয়েছে যে আমরা কোনো অবজেক্ট নিচে বা উপরে কিভাবে নিয়ে আসতে পারি? না ভাই বুঝতে পারছি, পাওয়ার পয়েন্টের মতো আর কি। ওকে, তাহলে সিম্পল উপর থেকে নিচে চলে আসলো। এখন আমি এটাকে পুরোটাকে আরেকবার এখন গ্রুপ করে দিই, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ না করে এবার অবজেক্ট থেকে করে এই যে অবজেক্ট থেকে গ্রুপ, তাহলে এটা তো পুরোটা হচ্ছে আমার আরেকটা গ্রুপ। এবার এটাকে আমি ধরে একটা কপি করে এটা নিচে রাখলাম, এটা আমি পিছনে দিতে যাচ্ছি। এটা আমি পিছনে কিভাবে দিব এটা আমাকে বলবে ফুয়াদ আলভী ভাই, আমি এটার পিছনে দিতে যাচ্ছি, কিভাবে দিব? আচ্ছা ফুয়াদ আলভী ভাই কি আপনি কি অনলাইনে আছেন? আচ্ছা ঠিক আছে আমি দেখা দিচ্ছি, কিংবা যে কেউ বলতে পারেন। জি ভাই কি এটা বলছেন? হচ্ছে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক অ্যারেঞ্জ থেকে যদি আমি একবার করতে চাই তাহলে হচ্ছে বিং ফ্রন্ট, আর যদি একদম নিচে নিতে চাইলে হ্যাঁ একবার নিচে হচ্ছে গেলে একদম লাস্টেরটা
একবার নিচে দিলে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড টু ব্যাক। জি আমি শর্টকাট ব্যবহার করতেছি, কন্ট্রোল শিফট একেবারে শেষে দিয়ে দিলাম। একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে নেই, অফিস থেকে হতে পারে। ওকে ঠিক আছে, সরি ফর দ্যাট। আর কি বাইরে থেকে তালা মারা ছিল তো এই জন্যই। ঠিক আছে ব্যাগে আসি, তাহলে খুব সিম্পলি এটা ব্যাগে নিয়ে আসলাম। এটা এখন আমি একটু ছোট করে দিচ্ছি, এটা নিচে আরেকটা কপি করে আনলাম, এটাও একটু ছোট করলাম। তারপর এটাও ব্যাগে দিয়ে দিচ্ছি, একবারে ব্যাগে দিব, যে কন্ট্রোল শিফট চেপে একবারে ব্যাগে দিয়ে দিলাম। আবার এটাকে টেনে আরেকটা কপি করে একেবারে পিছনে দিয়ে দিলাম। তাহলে সিম্পল আমরা একটা কোন একটা ফলের থকার মতো তৈরি করে ফেললাম। এখন সবগুলোকে আবার কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম। তাহলে আপাতত ডাইরেক্ট সিলেকশন টুল এতটুকু। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কারো কোনো প্রশ্ন, তাহলে আমরা গ্রুপ সিলেকশন টুলে চলে যাব। ওকে ঠিক আছে, এখন দেখেন, ধরে নেন আমি এখান থেকে এখানে যে ফলটা বা আঙ্গুরের ছবিটা আছে এটার আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, ধরে নেন। তাহলে আমি সিলেকশন টুল থেকে আসলাম, এখন আমি কালারে আসলাম, কালার থেকে আসার পরে কালারটা নিয়ে নিলাম। দেখেন পুরা কালারটা একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরা কালারটা একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি শুধুমাত্র এটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। এভাবে প্রত্যেকটার যদি এভাবে যে কোনো একটার বা এগুলো যে কালার চেঞ্জ করতে চান, এখন কি আমরা গ্রুপ করে আনগ্রুপ করে করে ভিতরে যাব? অবশ্যই না। আমরা এটা গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে সহজে করতে পারি, যদিও ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমেও করা যায়, গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে সহজে করা যায়। অর্থাৎ যেখানে আপনার গ্রুপ করা আছে, যেখানে আপনার গ্রুপ করা আছে সেখানেও আপনি পার্সোনালি যে কোনো অবজেক্টে সিলেক্ট করতে পারেন। দেখেন এবার একটাই আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি। কারণ এখান থেকে আমি এটার কালারটা আরেকটু গ্রিন জাতীয় করে দিই, এই কালারটা দিয়ে দিলাম। তা সিম্পলি আপনার যে অবজেক্টের প্রয়োজন সেই অবজেক্টের কালারটা আপনি এখান থেকেই সিলেক্ট করতে পারতেছেন। ঠিক সিমিলার এটার মধ্যে যদি দেই, এখন কালারটা আই বাটন দিয়ে এখানে কালারটা দিচ্ছি, পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরাই কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে গ্রুপ সিলেকশন টুলে আসি, আমার যেটা প্রয়োজন শুধুমাত্র সেটার কালারটাই আমি চেঞ্জ করতে পারতেছি। এটার প্রয়োজন শুধুমাত্র এটার মধ্যে আমি কালারটা চেঞ্জ করতে পারতেছি। অর্থাৎ আপনি যখন গ্রুপ করলেন, অনেকগুলো ফোল্ডার বা লেয়ার বেস হয়ে যাচ্ছে, যখন গ্রুপ বেস কাজটা করতেছেন তখন যেটার ইচ্ছা সেটাই আপনি এভাবে কালার চেঞ্জ ছাড়াও ছোটখাটো মডিফাই গুলো করতে পারবেন। তাহলে এটা হলো গ্রুপ সিলেকশন টুলের দিক থেকে। তাহলে আমরা শিখলাম সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। এবার চলে যাব ম্যাজিক টুলের ক্ষেত্রে। ম্যাজিক ওয়াইন টুল, যার শর্টকাট হচ্ছে ওয়াই, এখানেও লিখে দিয়ে দিছি, যার শর্টকাট হচ্ছে ওয়াই। এখানকার ম্যাজিকটা ফটোশপের তুলনায় একটু ভিন্নভাবে কাজ করে, যদিও কথা হচ্ছে একটাই, যে আপনার কালার নিয়েই কাজ করে, একই ধরনের কালার নিয়ে কাজ করে, তবে একটু আলাদাভাবে কাজ করে। তাহলে এটা বোঝানোর জন্য আমি কয়েকটা শেপ নেই। যেমন এখান থেকে একটা শেপ নিলাম, নেয়ার পরে এটা একটা কপি করতেছি, অল্টার চেপে কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ডি চাপতেছি, তাহলে এটা পুরোটাই আমার কপি হয়ে চলে আসলো। এরপরে নতুন একটা ইলিশ টুল নিই, ইলিশ টুল নিলাম, নেয়ার পরে অল্টার চেপে এটা কপি করলাম, তারপর কন্ট্রোল ডি, তাহলে অটোমেটিক্যালি ঠিক জায়গা বরাবর কপি হয়ে যাচ্ছে। আর নাহলে অল্টার চেপে কপি করা আর একটা ঝামেলা ছিল। আরেকটা স্টার নেই, আচ্ছা স্টার একটা কমাই দিই, অ্যালাইন করে নিই। আচ্ছা এগুলোর মধ্যে এখন কালারও অ্যাপ্লাই করে দিই। এখান থেকে এটার আমি একটা কালার দিলাম, তারপরে এখান থেকে এগুলার আবার এই কালারটা দিলাম সিম্পল, আর এই কয়েকটার ইয়েলো কালার দিলাম।
তাহলে এখন আমরা ম্যাজিক টুলে আসি। ম্যাজিক টুল থেকে আসার পরে আমি এইখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এই কালারটা যে যে শেপের মধ্যে আছে, এই শেপগুলোর মধ্যে এই কালারটা আছে, ঠিক উপরে এই শেপগুলোর মধ্যে এই কালারটা আছে। তাহলে এই কালার যে যে শেপের মধ্যে আছে সেই সেই কালারগুলাই কিন্তু কালার সিলেক্ট করে নিচ্ছে। দুটাতে দিই, দেখতেছি। আর এখান থেকে এখানে, তাহলে যখন আমি এখান থেকে আবার ম্যাজিক ওয়াইন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে শুধুমাত্র এই কালারগুলো সিলেক্ট করতেছে, এটাকে সিলেক্ট করলে শুধু এই কালারগুলোকে সিলেক্ট করতেছে, এখানে সিলেক্ট করলে শুধু এই কালারগুলোকে সিলেক্ট করতেছে। আসলে ম্যাজিক ওয়াইন টুলের শুধু এতটুকুই কাজ ভাই না। বুঝতে পারি নাই বিষয়টা, আবার একটু দেখান, বুঝতে পারি নাই। ওকে ঠিক আছে। ফটোশপে যখন আমরা ম্যাজিক টুল দিয়ে কাজ করতাম সে কি করতো, একই ধরনের কালারগুলো সিলেক্ট করতো। তাহলে এখানে একই ধরনের কালার যেখানে যেখানে আছে সেখানে সেখানে সে সিলেক্ট করবে। যেমন এখানে রেড কালার, এখানে 4টা বৃত্তের মধ্যে আছে আর এই দুই জায়গায় এই রেড কালারটা আছে। তাহলে আমার যদি এইভাবে বিশাল বড় পেজ বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ভাবে কালারগুলো আছে, যেমন এটা আমি এইদিকে রাখছি, ছড়ানো ছিটানো ভাবে কালারগুলো আছে। দেখেন আমি সিম্পল ভাবে এটা কিন্তু এই জায়গায় রাখছি। আর এখানে এখন আসি, ম্যাজিক ওয়াইন টুল দিয়ে আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এটার যে পাশে কালারটা আছে এটা পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় এটার কালারটা আমি ব্লু করে দিলাম, দেখেন এই পাশের কালারটাও ব্লু হয়ে গেছে। অর্থাৎ এই টুলের মাধ্যমে যেগুলো একই রকমের কালার আছে সেটা আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারবেন, একই রকমের কালার যেগুলো আছে। প্রথমত হচ্ছে এটাকে ফিল কালার, তবে এটা কাজ করতেছে ফিল কালারের ভিতর, স্ট্রোক কালারের উপর এটা কাজ করতেছে না, এটা কাজ করতেছে ফিল কালারের উপর। ঠিক একইভাবে এখানে ইয়েলো কালার, এটা যত জায়গায় আপনার পুরা আর্টবোর্ড ছাড়াও পুরা পেজের মধ্যে যত জায়গায় এই কালারটা আছে সকল জায়গা থেকে সে ওই কালারটা খুঁজে বের করে সিলেক্ট করে নেবে। এবার কি ভাই বুঝতে পারছেন না এখনো ভাই একটু কনফিউজ? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে এটা গেল সিম্পল বিষয়। এটার এখন মেইন বিষয়টাতে আসবো, ম্যাজিক ওয়াইন টুলের মেইন যে বিষয় সেটাতে আসি। মেইন বিষয়টা দেখতে হলে ম্যাজিক ওয়াইন টুলের মধ্যে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। যখনই ডাবল ক্লিক করবেন তখন এটা 5টা অপশন নিয়ে কাজ করে। যখনই ডাবল ক্লিক করতেছি তখনই দেখেন ম্যাজিক ওয়াইন নামে একটা টুলবক্স চলে আসতেছে, আর যদি কারো না আসে এটা উপর থেকেও খুঁজে বের করে নিয়ে আসতে পারেন বা কোথাও যে কোনোখানে থাকার কথা। আর এটা কোথায় আছে যা হোক, এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। তাহলে এরপরে আমরা যখন এতক্ষণ ধরে যে কাজটা করলাম ওটা ফিলের উপর কাজটা করছিলাম, এতক্ষণ ধরে যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে ফিলের উপর। এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার, স্ট্রোক হোয়াইট, অপাসিটি এবং ব্লেন্ডিং মোড। 5টা বিষয়ের উপর কাজগুলো করে। তাহলে কিভাবে কাজ করে, এতক্ষণ ধরে ফিলের উপর মার্ক ছিল, আর টলারেন্স হচ্ছে কতটা বিষয় এলাকা জুড়ে কাজটা করবে, যেটা আমরা ফটোশপে দেখছিলাম সেম জিনিস টলারেন্স। তাহলে ফিল যখন দিচ্ছি শুধু ফিল কালার গুলাই নিচ্ছে যেখানে যেখানে ফিল কালার আছে। এরপরে যে অপশনটা আছে ফিল তুলে দিলাম, শুধুমাত্র স্ট্রোক রাখলাম। স্ট্রোক এখন কিভাবে কাজ করবে, স্ট্রোকের সেম, যেমন এখানকার স্ট্রোকটা আমি ধরে এটার আমি কালো কালার, আচ্ছা জুম করে দেখি, এই 3টার স্ট্রোক কালার আমি দিচ্ছি। আচ্ছা এই 3টার স্ট্রোক কালার আমি এই যে একটা গ্রিন কালার স্ট্রোক কালার দিলাম, এটারও গ্রিন কালার স্ট্রোক, এটারও গ্রিন কালার স্ট্রোক, এগুলো কিন্তু আবার ইয়েলো কালার স্ট্রোক। ঠিক ফিলের মধ্যে কাজ করে, শুধু এটা স্ট্রোক কালার মধ্যে অ্যাপ্লাই হয়। তাহলে স্ট্রোক থাকা অবস্থায় ম্যাজিক ওয়াইন টুলে আসলাম, দেখেন যখন ব্ল্যাক কালারের স্ট্রোকটা সিলেক্ট করব পুরা যেখানে যেখানে ব্ল্যাক কালার আছে সব জায়গায় সিলেক্ট হয়েছে। যেমন এই যে দেখেন একটু আগে তৈরি করলাম এইগুলা স্ট্রোকগুলো কি কালারের ছিল, ব্ল্যাক কালারের, এই জন্য এইগুলাকেও সে সিলেক্ট করে ফেলছে। কিন্তু এবার যখন গ্রিন কালারের মধ্যে ক্লিক করব তখন কিন্তু ওগুলোকে সিলেক্ট করবে না। তাহলে দেখেন শুধুমাত্র এই 3টার মধ্যে গ্রিন কালারের স্ট্রোক আছে, এই জন্য এই 3টাকে সিলেক্ট করছে, বাকিগুলোকে কিন্তু করেনি। কিন্তু আমি যে ঠিক এটাকেও এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করি, বাকি যেখানে যেখানে সব জায়গায় যেখানে যেখানে ব্ল্যাক কালার স্ট্রোক আছে সব জায়গায় সে সিলেক্ট করে ফেলছে। এটা হচ্ছে কালার স্ট্রোকের ক্ষেত্রে, এটা হচ্ছে স্ট্রোকের জন্য, ঠিক ফিলের মতো। এবার আসি স্ট্রোক হোয়াইট, এটার ভিন্নটা একটু, এটার কাজটা একটু আলাদা রকম। তাহলে দেখেন এটার আমি কত রাখছি 10, এটারটা আমি করে দিচ্ছি 8, এটারটা দিই 6, এটারটা দিই 4, আচ্ছা আচ্ছা 5 এ থাক 4, আর এটা রাখলাম 1ই থাক।
আর এটা করে দিই 2, এটা 2 করছি। এখন স্ট্রোক ওয়াইড এটা কাজ করবে কিভাবে, স্ট্রোকের সাইজের উপর ভিত্তি করে কাজ করবে। যেমন এখানে টলারেন্স দেওয়া আছে 5 পিটি, অর্থাৎ আপনি যদি কোনো স্ট্রোককে সিলেক্ট করেন 5 পিটির নিচে যতগুলো স্ট্রোক আছে সবগুলোকে সিলেক্ট করবে। তাহলে দেখেন আমি এখান থেকে যেটা 1 স্ট্রোক আছে এটাকে আমি সিলেক্ট করতেছি ম্যাজিক ওয়াইন টুল দিয়ে, এখানকার এই স্ট্রোকটাকে সিলেক্ট করতেছি। দেখেন 5 পিটির নিচে যত স্ট্রোক আছে সবগুলা নিয়ে নিছে। যেমন এটা এটা এটা, যেমন এটাকে এই দুটোকে আবার সিলেক্ট করেনি, কেন করেনি, এদের স্ট্রোকের সাইজটা হচ্ছে 5 পিটির বেশি। ঠিক এখানে যদি আমি এখন, ওখানে মানে 10 পর্যন্ত নিয়েছিলাম, এখানে যদি আমি এখন 12 রাখি, এখন দেখেন এটাতে ক্লিক করতেছি, বাকি সব স্ট্রোকগুলো সিলেক্ট করে নিয়ে নিছে। অর্থাৎ 12-র নিচে যত স্ট্রোক আছে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে নিছে। আমরা যখন বড় বড় ডিজাইন করি স্ট্রোক ভিত্তিকও কালারগুলো আমরা এভাবে সিলেক্ট করতে পারি। ঠিক এইভাবে যদি আবার আমি এখানে 5 বা 6 করে দিই, 6 করে এখানে বাইরে একটা ক্লিক দিয়ে দিলাম, এখন এটাকে সিলেক্ট করলাম। এখন 6-এর নিচে যেটা আছে এখান থেকে নিই, বেশি করলে ছোট থেকে সিলেক্টটা করতে হবে, বড় থেকে করলে এটা ঠিক সঠিক রেজাল্ট পাবেন না। 6-এর নিচে যা আছে সবগুলাই কিন্তু এখানে সে মার্ক করে ফেলছে। যেমন এগুলাকে আবার সিলেক্ট করে নি, সিম্পল এটাই। এটা স্ট্রোক বেস আপনি ম্যাজিক ভাবে সিলেক্ট করতে পারেন। এরপরে আসি অপাসিটি। এটা কি করবে, অপাসিটি বেস সিলেক্ট করবে। তাহলে অপাসিটিটা আমরা কমানোর জন্য যেমন লেয়ার থেকে উপর থেকে অপাসিটির বিষয়টা ছিল, আর এটার বিষয়টা পাবেন ট্রান্সপারেন্টের বিষয় থেকে পাবেন, ট্রান্সপারেন্ট। আর এটা আনার জন্য উইন্ডো থেকে ট্রান্সপারেন্ট কোথায় লেখা আছে ট্রান্সপারেন্সি খুঁজে নিয়ে আসবেন, উইন্ডোর ভিতরে পেয়ে যাবেন। এই যে নিচে ট্রান্সপারেন্সি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট F10। তাহলে সিম্পল ট্রান্সপারেন্সি আসলাম, এখান থেকে এই কয়েকটাকে আমি সিলেক্ট করলাম, এই কয়েকটাকে সিলেক্ট করার পর এটার অপাসিটি দিয়ে দিচ্ছি আমি 50, তারপরে এটারও অপাসিটি দিলাম 50, আর এখানকার এই দুটার অপাসিটি দিচ্ছি আমি 30। তাহলে এটা এখন কিসের উপর কাজ করে, অপাসিটির উপর ভিত্তি করে। অপাসিটি অন করলাম, অপাসিটি অন করে এখানে ম্যাজিক পয়েন্ট টুলে এটাতে ক্লিক করলাম, যেখানে যেখানে 50 আমরা অপাসিটি রাখছি সেখানে সেখানে সিলেক্ট করে নিল। তার মানে এই তিনটা শেপে 50 অপাসিটি ছিল, আর এই দুটোতে আমরা 50 অপাসিটি দিছিলাম, এই দুটো দিছিলাম 30, এগুলো দিছিলাম 100। এখন যেখানে যেখানে 100 অপাসিটি, এগুলাতে 100 অপাসিটি আছে, যে জায়গায় 100 অপাসিটি ব্যবহার করা হয়েছে সে জায়গায় সে সিলেক্ট করে নিচ্ছে, এটা 100 অপাসিটির ক্ষেত্রে। এখন এখানে ক্লিক করলাম, এই দুটোতে 30 অপাসিটি দিছিলাম, তাহলে এই দুই জায়গায় শুধু 30 অপাসিটিটা সে সিলেক্ট করে রাখছে। অপাসিটিটা এভাবেই কাজ করে, এটা অপাসিটি এভাবে কাজ করে। এখন চলে আসি ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডটা কি কেউ বলতে পারবেন? বলতে পারার কথা, আমরা ফটোশপে ব্লেন্ডিং মোড নিয়ে অনেক কাজ করছি। কয়েকটা কালার একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ব্লেন্ড করা হয়েছে। ওকে, আসলে কয়েকটা কালার একসঙ্গে ম্যাচিং করে ওটাকে ব্লেন্ডিং এর সঠিক উদাহরণ হচ্ছে না, তবে আপনি বুঝতে পারছেন। মানে একটা ফটো কি কালার আমি অ্যাপ্লাই করে দেখি, নরমাল ওই যে সরাসরি আপনাদের, নরমাল, হ্যাঁ এই যে এবার আপনি যেটা বলছেন এটা নরমাল, মাল্টিপ্লাই, এই বিষয়গুলো এগুলা হচ্ছে স্ক্রিন, এগুলা হ্যাঁ ডার্ক স্কিন, এই বিষয়গুলো কালার। ওখানে টোটাল কয়টা অপশন ছিল? 27টা অপশন ছিল। এগুলাও কিন্তু আপনার ফটোশপের যে পরীক্ষাগুলো আছে এগুলো যে কোনো সময় আসতে পারে। যেমন ফাইবারের 27টা না 29টা ছিল, ভুলে গেছি, যাও সম্ভবত 27টা ছিল। যেমন এখানে মিউজিক পয়েন্টে কয়টা আছে? 5টা। এগুলা বিষয়গুলো আপনি যদি পরীক্ষা দিতে চান, যেমন ফাইবারের পরীক্ষা, আপনাকে কিন্তু এগুলো অনায়াসে প্রশ্ন করতে পারে। ফাইবারে কয়দিন পর ফাইবারে পরীক্ষা না দিয়েও হয়তো গিগ তুলতে পারবেন না, এখনো ওই সুযোগটা আছে, তবে কিছু কিছু বিষয় অলরেডি পরীক্ষা দেওয়া ছাড়া গিগ তুলতে পারবেন না। যেমন সাকিব ভাই যে গিগটা তুলতে গেছিল পরীক্ষা দিয়ে তুলতে হচ্ছে। হ্যাঁ পরীক্ষা নেয়, লিঙ্কডিনও নেয়, আমি দেখেছি এগুলোই আসে প্রশ্ন। ওকে, তাহলে এগুলাই প্রশ্ন আসে, তাহলে এগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন, আর পরীক্ষায় ফেল করলে আপনি গিগ তুলতে পারবেন না। তাহলে দেখেন ব্লেন্ডিং মোডটাও ঠিক একইভাবে কাজ করে। তাহলে এই তিনটাকে আমি এখানে ব্লেন্ডিং মোড থেকে নরমাল থেকে ওভারলি করে দিলাম, আর এই তিনটাকে আমি আরেকটা কি করে দিচ্ছি, এটাকে আমি মাল্টিপ্লাই করে দিই। ঠিক এখন এখান থেকে ব্লেন্ডিং অপশনে যখন মার্ক করব, ম্যাজিক টুলে আসার পরে এখানে ক্লিক করলে শুধুমাত্র যাদেরকে আমি ওভারলি করছি তাদেরকেই মার্ক করে নিচ্ছে। এখানে দেখেন ক্লিক করলে যাদেরকে আমি মাল্টিপ্লাই করছিলাম তাদেরকেই মার্ক করতেছে। এই ভাষায় এগুলাকে আমি কিছু করিনি, নরমাল করছিলাম, তাহলে বাকি সবগুলোকে নরমাল অবস্থায় সে সিলেক্ট করে নিয়ে নিছে। এ হচ্ছে ম্যাজিকের কাজ। ভিতর থেকে ধরতে গেলে অনেক কিছু, খুব দ্রুত সিলেকশন বা দ্রুত সিলেক্ট করার জন্য ম্যাজিক টুল। যেমন আমরা বিজনেস কার্ড বা এগুলোর ক্ষেত্রে
ফ্লায়ার ডিজাইন এগুলোর ক্ষেত্রে কালার ভেরিয়েশন করতে আমাদের অনেক সময় সমস্যা হতো, যে প্রত্যেকটা লেয়ার গেলাম, ক্লিক করলাম অল্টার চেপে ব্যাক করলাম, কন্ট্রোল চেপে ব্যাক করলাম। এখানে কিন্তু ওই ঝামেলাটা নেই, আপনি এক ক্লিকে পুরো আপনার ফ্লায়ার ডিজাইনের কয়েকটা কালার ভেরিয়েশন খুব সহজে করে ফেলতে পারবেন, সেটা হচ্ছে এই ম্যাজিক টুলের মাধ্যমে। তাহলে ম্যাজিক টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন না থাকলে এদেরকে স্টেজ থেকে নামাই দিই, ঠিক আছে? এদেরকে গ্রুপ করে স্টেজ থেকে নামাই দিচ্ছি। এবার অন্য একটা বিষয়ে চলে যায়, এটা হচ্ছে ল্যাসো টুল। আচ্ছা, স্টেজে ব্যাগ আনার দরকার, এদেরকে ল্যাসো টুল বুঝাইতে হলে। আনগ্রুপ করলাম, তাহলে চলে যাচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল যেমন ফ্রি হ্যান্ডলি ভাবে আমরা সিলেকশন করছিলাম ফটোশপে, ফ্রি হ্যান্ড ভাবে ইচ্ছা মতো যেটাকে ইচ্ছা সেটাকে পিক্সেল বেস সিলেকশন করছিলাম। আর তো আমাদের ইলাস্ট্রেটরে পিক্সেল জিনিসটাই নাই, ধরতে গেলে এখানে পিক্সেল জিনিসটাই নাই। তাহলে এখানে কিভাবে কাজ করে? এটা আপনার কাজ করে কোনো অবজেক্টকে বা অ্যাঙ্কর পয়েন্টের উপর ভিত্তি কাজ করে, অ্যাঙ্কর পয়েন্টের উপর ভিত্তি করে ল্যাসো টুল কাজ করে, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টকে সিলেকশন করবে এটা। তাহলে কয়েকটা উদাহরণ দেখি। প্রথমত হচ্ছে আমি ল্যাসো টুল সিলেক্ট করলাম, এই যে ল্যাসো টুল শর্টকাট কিউ, এইদিকেও লিখে দিয়ে দিয়েছি শর্টকাট কিউ। আমি ধরে এই দুটোকে ফুললি পুরোটাকে ধরে সিলেকশন করলাম। এবার কিবোর্ড থেকে অ্যারো কি দিচ্ছে, দেখেন এটা সরে যাচ্ছে, অর্থাৎ আমরা ল্যাসো টুল দিয়ে কোনো শেপকে সরাইতে পারতেছি। এবার আবার সিলেকশন করলাম, এবার দেখেন কি অবস্থা হচ্ছে, এবার কিন্তু এই শেপটা মডিফাই হচ্ছে। এটা কেন হচ্ছে? এটার কারণটা হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট বেস এটা কাজ করে। আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটা নেবেন সেই অ্যাঙ্কর পয়েন্টটারই সে সরাইতে পারবে, তাছাড়া সে সরাবে না। যেমন এখান থেকে এই দুটো সিলেক্ট করলাম, শুধু এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে সে এখন বাড়াচ্ছে, তার মানে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেকশন করতেছে ল্যাসো টুল। আবার পুরাটাকে যদি এভাবে এটা সিলেক্ট করি, সরি এখানকে একটা অ্যাঙ্কর পয়েন্ট মিসিং গেছে, এটা পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকেও দেখেন এগুলো এখন মুভ হচ্ছে, সাথে এটাও সিলেক্ট হয়েছিল এই জন্য এটাও মুভ হচ্ছে। এইভাবে আপনি কোনো যদি দ্রুত সিলেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ল্যাসো টুল দিয়ে দ্রুত সিলেকশন করতে পারেন। আর যদি একাধিক সিলেকশন করতে চান, যেমন এখান থেকে এটা সিলেকশন করলাম, এখন নিচেরটাও সিলেকশন করতে যাচ্ছি, তাহলে আপনি শিফট চাপবেন, শিফট হচ্ছে প্লাস, এই যে এটা শিফট চেপে প্লাস, আর অল্টার হচ্ছে মাইনাস। যদি কোনো সিলেকশন থেকে বাদ দিতে চাই তাহলে অল্টার হচ্ছে মাইনাস, এগুলোকে বাদ দিতে যাচ্ছি সেক্ষেত্রে মাইনাস। এই ল্যাসো টুল দিয়েও কিন্তু আপনি শেপ মডিফাই করতে পারবেন। যেমন এটাকে মডিফাই করতে যাচ্ছি, এই কর্নারটা আমি বাড়াতে যাচ্ছি, এটুকু সিলেকশন করলাম, এখন নিচের দিকে টানতেছি, তাহলে এখান থেকে এটাও আমরা শেপ মডিফাই করতে পারি ল্যাসো টুল দিয়ে। এটা আপনাকে ওই কর্নার বা অ্যাঙ্কর পয়েন্ট বেস আপনাকে কাজটা করতে হবে। আর যদি পুরাটাই সিলেকশন করেন তাহলে পুরাটাই মুভ হবে, আর যদি হালকা একটু সিলেকশন করেন তাহলে সেটার অ্যাঙ্কর পয়েন্টটা বেড়ে যাবে। ল্যাসো টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন? ওকে, ল্যাসো টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা কি কি দেখলাম এখান থেকে? ফিল অ্যান্ড স্ট্রোক অবজেক্ট গেছে, ডিরেকশন গেছে, ম্যাজিক গেছে, ল্যাসো টুল গেছে। এবার কপি পেস্ট লক আনলক এই বিষয়টাতে আসি। ইলাস্ট্রেটরের কপি পেস্টের বিষয়টা একটু আলাদা, এই জন্য এখানে কপি পেস্টের বিষয়টা রাখছে। এগুলাকে আমি সবগুলাকে বাইরে বের করে দিলাম কপি পেস্টের বিষয়টা। তাহলে কপি পেস্টে আসি। ইলাস্ট্রেটর প্রায় 4 ভাবে পেস্ট করা যায়। তাহলে দেখেন 4 কি ধরতে গেলে 5 ভাবে পেস্ট করা যায়, তবে 4 ভাবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমি আপনাদের 4টা ভাবে দেখাচ্ছি। তাহলে দেখেন একটা সিম্পল পেস্ট, একটা পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, আর একটা হচ্ছে পেস্ট অন অল আর্টবোর্ডস। তাহলে পেস্টের দিক থেকে তাহলে একটা একটা করে পেস্ট করে আমরা চেক করে দেখি। তার সাথে আমি আগেই বলে দিচ্ছি কোনটা কি কাজ করে, সমস্যা নেই। তাহলে প্রথমে হচ্ছে আমরা সিম্পল ভাবে এটা সিলেক্ট করে কপি করলাম। প্রথম যে পেস্টটা আছে এটা কি কাজ করবে, যেটা সিম্পল কন্ট্রোল ভি, এটা কপি করার পর যদি পেস্ট করেন সাইডে এটা চলে আসবে, সাইডে এটা পেস্ট হয়ে চলে আসবে। যেমন পেস্ট করলাম, যে সাইডে অপশন হয় এটা চলে আসছে, পেস্ট করলেই সাইডে আসতেছে। এটা হচ্ছে সিম্পল সাধারণ পেস্ট, আমরা যেটা সাধারণভাবে পেস্ট করতাম। এরপর আছে পেস্ট ইন ফন্ট, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ, এই যে শর্টকাট কন্ট্রোল এফ, পেস্ট ইন ফন্ট। এটা কিভাবে কাজ করবে, এটা উপরে পেস্ট করবে। তাহলে দেখেন এটা আমি কপি করলাম আর এটা কন্ট্রোল এফ চেপে পেস্ট করলাম। তারপরে দেখেন এখানে কিন্তু এখন দুটো শেপ আছে, দেখেন কিভাবে আমি টানতেছি, দেখেন এ পাশে আরেকটা শেপ চলে আসছে। তার মানে আমরা যদি একটা শেপের উপর আরেকটা পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল এফ, এফ তে হচ্ছে ফন্ট,
তাহলে উপর থেকে কন্ট্রোল সি তে কপি, আর যে শর্টকাট এখান থেকেও করতে পারেন, আমি শর্টকাটে করতেছি কন্ট্রোল এফ, তার মানে এটার উপরে আরেকটা পেস্ট হয়ে যাচ্ছে। এরপরে আসি যে নিচের যে আছে পেস্ট ইন ব্যাক, বিতে হচ্ছে ব্যাক, অর্থাৎ পিছনে আপনি পেস্ট করতে পারেন, যেন এখানে কোনো কিছু নেই, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, তাহলে ওটার পিছনে আরেকটা পেস্ট হয়েছে। সিম্পল ভাবে আমরা আরেকভাবে করি, এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালার কই গেল, এখান থেকে কালার থেকে আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটার কালারটা ধরে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটার পিছনে আমরা পেস্ট করব। তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম, এখন উপরের কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে দেখেন নিচে যে শেপটা ছিল ওটা রেড কালারটা কিন্তু এখনো আছে, রেড কালার পেস্ট হয়ে গেছে। তারপরে যে পেস্ট আছে পেস্ট ইন প্লেস, এটা ওখানেই হয়, আর এটা ততটা প্রয়োজন পড়ে না। আর পেস্ট অন অল আর্টবোর্ডস, এটা কি হয়, আপনি যদি 5-6টা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছেন, আপনার প্রত্যেকটা আর্টবোর্ডে এটা পেস্ট হয়ে যাবে, আপনার অবজেক্টটা এখানে পেস্ট করবেন, আলাদা যে আর্টবোর্ড গুলো আছে সবগুলোতে এই আর্টবোর্ডে পেস্ট হয়ে যাবে। যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে দুপাশে ডিজাইন করতেছেন, আপনার লোগো ডিজাইন করতেছেন, আপনার দুপাশের লোগো প্রয়োজন, পেস্ট ইন অল আর্টবোর্ড দিয়ে দিলে দুই পাশেই আপনার লোগোটা চলে আসবে, এটা হচ্ছে অল আর্টবোর্ড। যেহেতু আমাদের একটা আর্টবোর্ড আছে সেক্ষেত্রে একখানেই আসবে, আর আর্টবোর্ড বিষয়টা গতকাল বলছিলাম। তাহলে এটা হলো পেস্ট কপি পেস্টের ক্ষেত্রে। এখানে আরেকটা এখন গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে কয়টা আছে, একটা আছে, কিন্তু এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্ট করলাম, কিন্তু এখানে যে নিচে যে আরেকটা শেপ আছে আমি তো জানি না, এটা কিভাবে বুঝবো, বা নিচের শেপটা আমি উপরের শেপটাকে মুভ না করিয়েই নিচের শেপটাকে আমরা কিভাবে মুভ করাবো। যখনই মুভ করতেছি উপরের কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি, যখন এটাকে মুভ করাচ্ছি কিন্তু মুভ হয়ে যাচ্ছে উপরেরটা, কিন্তু আমি চাচ্ছি কোনটাকে, নিচেরটাকে মুভ করাবো, এটারও উপায়টা কিন্তু আছে ইলাস্ট্রেটরে, নিচেরটাকেও মুভ করানোর উপায় আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে মুভ করাবো, নিচেরটাকে কিভাবে মুভ করাবো। কন্ট্রোল চেপে একবার ক্লিক দিবেন, চেপে ধরা অবস্থায় আরো একবার ক্লিক দিবেন, তাহলে সে নিচের শেপটাকে সিলেক্ট করতেছে। তাহলে দেখেন এবার কোনটা সিলেক্ট হয়েছে, নিচেরটা, তাহলে কন্ট্রোল চেপে একবার ক্লিক করলাম, তারপর চেপে ধরে আরেকবার ক্লিক করব, তারপর এখান থেকে সরাইতে পারেন কিংবা অ্যারো কি দিয়েও সরাইতে পারেন। সরি, অন্য বাটন চাপা পড়ে গেছে হয়তো। কন্ট্রোল চেপে ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, এবার অ্যারো কি দিয়ে দিচ্ছি, দেখেন নিচেরটা সরে যাচ্ছে। ঠিক একইভাবে আপনার একটা শেপের নিচে যদি অনেকগুলো শেপ থাকে, এখানে নিলাম আর উপরে আরেকটা বড় শেপ নিচ্ছি আমি, এই শেপটা কি করছে, আমার পুরো শেপটাকে ঢাকায় দিছে, তাহলে নিচের গুলোকেও আপনি সেভাবেই আপনি সরাইতে পারবেন। তাহলে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, তারপর এখানে শেপটা এখানে মিডল পয়েন্ট ধরে সরাইতে পারেন, অ্যারো কি দিয়েও সরাইতে পারেন, তাহলে এটা আমি বাইরে নিয়ে আসতে পারছি। তাহলে এটা হচ্ছে খুব সহজে একটা শেপের নিচের অংশটাকেও আমি সিলেক্ট করতে পারতেছি, একটা ক্লিক, আবার একটা যেখানে আছে সেটার উপর ভিত্তি করে একটা ক্লিক করলে আপনার সেটা সিলেক্ট হয়ে যাবে। এবার আসি লকের বিষয়টা, লক আনলক, লক আনলকের বিষয়টাও খুবই সোজা। এখান থেকে একটা শেপকে নিলাম, এটা এখন আমার মুভ করতেছি, কিন্তু কাজের ক্ষেত্রে এটা আমার মুভ করার প্রয়োজন নেই, লক করার প্রয়োজন। তাহলে লক করবো কিভাবে, রাইট বাটনে কি লক আছে, রাইট বাটনে লক নেই, তাহলে লকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু, আর ভিতর থেকে করার জন্য যেহেতু এটা অবজেক্ট, তাহলে অবজেক্টের ভিতরে পাবো এই যে এখান থেকে লেখা আছে লক, তারপর হচ্ছে সিলেকশন, তারপর এটা লক হয়ে গেছে, এই যে এটা এখন আর সরতেছে না। আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার টু, এটা আনলক হয়ে গেছে। তাহলে লক করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু, আর ভিতর থেকে করতে চাইলে অবজেক্ট লক, তারপর হচ্ছে আনলক যেটাই করেন। আর আনলক করার জন্য কন্ট্রোল সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার টু। তারপরে হাইডের বিষয়টা আসে, হাইড করবেন কিভাবে, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল 3 হচ্ছে হাইড, তার মানে এটা হাইড হয়ে গেল। আর সিলেক্ট বা করার পর কন্ট্রোল অল্টার 3, তাহলে এটা আনহাইড হয়ে যাবে, আবার ব্যাক চলে আসবে। যেটাই করেন না কেন এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল 2 দিয়ে এটা লক হয়ে গেছে, আর এটা যদি হাইড করতে চাই কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড হয়ে গেছে। ব্যাক আনার জন্য কন্ট্রোল অল্টার 3, আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2। আর কি কোনো আছে, ফিল অ্যান্ড স্ট্রোক অবজেক্ট, ডিরেকশন টুল, ম্যাজিক পয়েন্ট টুল, ল্যাসো টুল, কপি পেস্ট, আপ ডাউন বলতে ওই অ্যারেঞ্জটাই বলছি, উপরে বা নিচে রাখার জন্য।
তারপরে লক আনলক গ্রুপও করা শিখছি, অ্যারেঞ্জও করা শিখছি। ধরতে গেলে আজকের সব বিষয়গুলো যেগুলো রাখছিলাম শুরুর ক্ষেত্রে সবগুলো শেষ। দ্রুত দেখানো হয়েছে কিন্তু বিষয় কিন্তু অনেকগুলো জিনিসই শিখছি আজকে। এখন এগুলা থেকে যে কারো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় ফ্রিলি আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? আমি